মধ্যপ্রাচ্যের ক্ষমতার যে দাবা খেলা, সেখানে প্রধান খেলোয়াড় তো মাত্র দুটো, একদিকে ইরান আর অন্যদিকে সৌদি আরব। আমরা সবাই জানি ওরা একে অপরের শত্রু, কিন্তু প্রশ্নটা হলো কেন? এই যে এত শত্রুতা, এর পেছনে কি শুধুই ধর্ম, নাকি এর চেয়েও অনেক বড় কোনো খেলা চলছে? চলুন আজ আমরা সেই আসল গল্পটাই খুঁজে বের করি। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো একবার, কি হতো যদি এই দুই কট্টর শত্রু ইরান আর সৌদি আরব হঠাৎ করে হাত মিলিয়ে নিত, বন্ধু হয়ে যেত? ভাবা যায়? গোটা বিশ্বের ভূরাজনীতির যে মানচিত্র, সেটা কিন্তু এক রাতেই পুরোপুরি বদলে যেত। জানেন সোর্সগুলো কি বলছে? একটা সময় মনে করা হতো, আর এটা কোনো হালকা কথাও না, যে ইরান আর সৌদি আরব যদি এক হয়ে যায়, তাহলে তাদের মিলিত শক্তি আমেরিকার মতো দেশকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারত। এমনকি আমেরিকার কাছ থেকে সুপার পাওয়ারের তকমাটাও হয়তো ছিনিয়ে নিতে পারত। তো এই যে একটা হাইপোথেটিক্যাল সুপার পাওয়ারের কথা বলছি, মানে এই কাল্পনিক জোট, এদের আসল শক্তিটা ঠিক কতটা হতে পারত? চলুন একটু গভীরে গিয়ে দেখি। ওরা যদি এক হতো তাহলে কি কি হতে পারত? ১ নম্বর, পুরো বিশ্বের তেলের বাজারের নিয়ন্ত্রণ চলে আসতো ওদের হাতে। একবার ভাবুন, সারা পৃথিবীর এনার্জির সুইচটা ওদের কন্ট্রোলে। ২ নম্বর, মধ্যপ্রাচ্যের বাকি ইসলামিক দেশগুলো খুব স্বাভাবিকভাবে ওদের দিকেই ঝুঁকত। তখন ওদেরকে থামানো প্রায় অসম্ভব হয়ে যেত। আর এই সব মিলে ওরা আমেরিকার জন্য একটা বিরাট একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াত। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা তো এখানেই, তাই না? যদি একসাথে এতটা শক্তিশালী হওয়া যায়, তাহলে বন্ধু না হয়ে ওরা কেন একে অপরের এত বড় শত্রু হয়ে উঠল? আসল ব্যাপারটা কি? তো চলুন এবার সেই আসল কারণগুলোর দিকে তাকানো যাক। আর এই কারণগুলো কিন্তু আমরা বাইরে থেকে যা ভাবি তার চেয়ে অনেক বেশি জটিল। দেখুন, বেশিরভাগ মানুষই মনে করে কি যে এই লড়াইটা হলো শিয়া আর সুন্নির, মানে একটা ধর্মযুদ্ধ। হ্যাঁ, ধর্ম এখানে একটা ফ্যাক্টর, অস্বীকার করার উপায় নেই, কিন্তু এটাই আসল গল্প না। আসল লড়াইটা হলো ক্ষমতার প্রভাব বিস্তারের। আর এই ঠান্ডা লড়াইটা চলছে প্রায় ৫০ বছর ধরে, পুরো মধ্যপ্রাচ্যের বস কে হবে সেটা ঠিক করার জন্য। মজার ব্যাপার হলো, ওরা কিন্তু সরাসরি মাঠে নেমে লড়াই করে না, ওরা খেলে প্রক্সি ওয়ার, মানে ছায়াযুদ্ধ। ব্যাপারটা কি? মানে দুটো বড় দেশ সরাসরি যুদ্ধ না করে অন্য কোনো দেশের ভেতরের কোনো গ্রুপকে বা তৃতীয় কোনো দেশকে সাপোর্ট দিয়ে নিজেদের লড়াইটা চালিয়ে যায়। ইয়েমেন বা সিরিয়ায় ঠিক এটাই তো হয়েছে, তাই না? একদিকে ইরানের সাপোর্ট করা গ্রুপ, আরেকদিকে সৌদি আরবের। আর এখানেই আমরা দেখি ওদের ক্ষমতার দাবির দুটো ভিন্ন রাস্তা। সৌদি আরব কি বলে? ওরা বলে, যেহেতু ইসলামের সবচেয়ে পবিত্র দুটো জায়গা মক্কা আর মদিনা তাদের দেশে, তাই মুসলিম বিশ্বের নেতাও তারাই। অন্যদিকে ইরানের যুক্তিটা হলো পেশি শক্তির। তারা তাদের মিলিটারি আর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা সমর্থক গোষ্ঠীগুলোর ওপর ভরসা করে নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করতে চায়। আসলে ওদের এই শত্রুতা কিন্তু একদিনে তৈরি হয়নি, এর পেছনে আছে কয়েক দশকের অবিশ্বাস আর তিক্ত একটা ইতিহাস। চলুন খুব সংক্ষেপে সেই ইতিহাসটা একবার দেখে নিই। সবকিছু শুরু, বা বলা ভালো সবকিছু পাল্টে যায় ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের পর। তার আগে পর্যন্ত কিন্তু ওদের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল। বিপ্লবের পর থেকে সব ওলটপালট হয়ে যায়। তারপর হলো ইরান ইরাক যুদ্ধ, যেখানে সৌদি আরব সাপোর্ট দিল ইরাককে। ইরান এটা কখনোই ভোলেনি। এরপর ১৯৮৭ সালে হজের সময় মক্কায় একটা বড় সংঘর্ষে ৪০০র বেশি ইরানি মারা যায়। সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকে। এভাবেই একটার পর একটা ঘটনা ঘটতেই থাকে, দূরত্ব বাড়তেই থাকে। যদিও হালে চীন এসে একটা মধ্যস্থতা করেছে, যা কিছুটা আসার কথা। আর এখানেই গল্পের আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র আসে, বাইরের শক্তি। সোর্সগুলো একটা ইন্টারেস্টিং দিকে ইঙ্গিত করে। বলা হয় যে আমেরিকা আসলে কখনোই চায় না যে ইরান আর সৌদি আরব এক হোক। কারণটা খুব সহজ, তাই না? ওরা এক হয়ে গেলে তেলের বাজারে আমেরিকার কন্ট্রোল কমে যাবে। তাই মধ্যপ্রাচ্যে একটা অস্থিরতা জিয়ে রাখাটা আমেরিকার স্ট্র্যাটেজিরই একটা অংশ হতে পারে। তো চলুন এবার আর মুখের কথা নয়, সরাসরি কিছু ডেটা আর পরিসংখ্যান দেখা যাক, যা আমাদের এই দুটো দেশের শক্তির একটা পরিষ্কার চিত্র দেবে। প্রথমে আসি ডিফেন্স বাজেটে, মানে মিলিটারির পেছনে কে কত টাকা খরচ করে। আর এখানেই পার্থক্যটা দেখুন, একদম আকাশ-পাতাল। সৌদি আরব বছরে খরচ করে প্রায় $৭৮ বিলিয়ন। এটা বিশ্বে টপ খরচের একটা। আর সেখানে ইরানের বাজেট মাত্র $২৫ বিলিয়ন মতো, মানে ৩ গুণেরও বেশি কম। কিন্তু এখানেই হলো আসল টুইস্ট। ভাবুন একবার, এত কম টাকা খরচ করেও গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে ইরান কিন্তু সৌদি আরবের চেয়ে এগিয়ে। ইরানের র্যাঙ্ক হলো ১৬ আর সৌদি আরবের ২৪। অদ্ভুত না? প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব? এর উত্তরটা লুকিয়ে আছে এই টেবিলটায়। দেখুন, ইরানের অ্যাক্টিভ সৈন্য সংখ্যা ৬ লাখের বেশি,
যা সৌদি আরবের দ্বিগুণেরও বেশি। সৈন্য সংখ্যায় ইরান অনেক এগিয়ে, কিন্তু আবার অর্থনীতির দিকে তাকালে দেখবেন সৌদি আরব বহু দূরে এগিয়ে। ওদের জিডিপি প্রায় $1.2 ট্রিলিয়ন, আর ইরানের মাত্র 425 বিলিয়ন। আর মাথাপিছু আয়ের পার্থক্যটা তো আরও অনেক বেশি। এই যে অর্থনৈতিক ফারাক, এটা বোঝার জন্য শুধু একটা সংখ্যাই যথেষ্ট, 11,230। এর মানে কি? মানে হলো একটা সৌদি রিয়ালের দাম 11,230 ইরানি রিয়ালের সমান। ভাবুন একবার, বছরের পর বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে, এই একটা সংখ্যাই তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তাহলে এত কিছুর পর সেই আগের প্রশ্নটাতেই ফিরে আসতে হয়, এই দুই দেশের মধ্যে কি আসলেই কখনো সত্যিকারের একটা জোট হওয়া সম্ভব? কেন এই জোট হওয়াটা প্রায় অসম্ভব? কারণগুলো তো আমরা দেখলামই। প্রথমত, কয়েক দশকের পুরনো অবিশ্বাস, যা একদিনে মুছে ফেলা যায় না। দ্বিতীয়ত, অঞ্চলের বস কে হবে তা নিয়ে ওদের মধ্যে রেষারেষি। তৃতীয়ত, আমেরিকার মতো বড় শক্তিগুলোর নিজেদের স্বার্থ। আর সবশেষে ওদের রাজনৈতিক আর আদর্শের মধ্যে যে বিরাট ফারাক, সেটা হয়তো কখনোই এক হওয়ার নয়। তবে সম্প্রতি চীনের মধ্যস্থতায় ওদের মধ্যে যে আবার কথাবার্তা শুরু হয়েছে, সেটা কি কোনো নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে? ওদের সম্পর্কটা ভবিষ্যতে কোন দিকে যাবে, এটাই এখন মিডল ইস্ট পলিটিক্সের সবচেয়ে বড় প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তরের উপরেই হয়তো নির্ভর করছে ওই গোটা অঞ্চলের ভবিষ্যৎ।